আসসালামু আলাইকুম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত অনলাইন কার্যক্রমের বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিনিয়র শিক্ষক শারমিন সুলতানা, মাইলস্টোন কলেজ বিজ্ঞান বিভাগ থেকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বই, খাতা, কলম নিয়ে ক্লাসে মনোযোগ দিয়ে ক্লাসটি দেখার জন্য হাজির হয়ে গিয়েছো। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করব তোমরা সবাই ক্লাসে খুব মনোযোগী থাকবে। তোমাদের গত ক্লাসের পড়া হয়েছিল অধ্যায় ৭ পৃথিবী ও মহাকর্ষ। এ অধ্যায় থেকে তোমরা পাঠ ১ থেকে ৫ পর্যন্ত শিখেছিলে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন পড়া শিখেছিলে, কেমন বিষয়গুলো আয়ত্ত করতে পেরেছ, চলো তা যাচাই করি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য পূর্ব পাঠের প্রথম প্রশ্ন হলো, মহাকর্ষ কি? সবাই নিশ্চয়ই খুব ভালোভাবে এই প্রশ্নের উত্তরটা শিখেছ। মহাকর্ষ হলো মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য পরের প্রশ্ন হলো, অভিকর্ষ কি? অভিকর্ষ হলো পৃথিবী এবং অন্য কোনো বস্তুর মধ্যে আকর্ষণ। তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন হচ্ছে, বস্তুর ওজন নির্ণয়ের সূত্র কি? বস্তুর ওজন নির্ণয়ের সূত্র নিশ্চয়ই সবার মনে আছে। হ্যাঁ, বস্তুর ওজন নির্ণয়ের সূত্র ওয়েট ডাব্লু সমান সমান বস্তুর ভর ছোট হাতের এম গুণন অভিকর্ষ ত্বরণ জি। তোমাদের জন্য পরবর্তী প্রশ্ন হলো, অভিকর্ষ ত্বরণের আদর্শ মান কত? হ্যাঁ, নিশ্চয়ই সবার মনে আছে। আচ্ছা, তাহলে অভিকর্ষ ত্বরণের আদর্শ মান ৯.৮ মিটার পার সেকেন্ড স্কয়ার। তোমরা গত ক্লাসের পড়াটি সবাই খুব সুন্দরভাবে শিখেছো। তো চলো শিক্ষার্থীরা, আজকে আমরা দেখে নেই আমাদের আজকের পড়া কি। আমাদের আজকের পড়া হচ্ছে অধ্যায় ৭ পৃথিবী ও মহাকর্ষ। এ অধ্যায়ের পাঠ ৬ থেকে ৮ সম্পর্কে জানব। প্রিয় শিক্ষার্থীরা, এই অংশ পড়া হলে আমরা যে বিষয়ে জ্ঞান লাভ করব সেটা হচ্ছে শিখনফল। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠ শেষে আমরা অভিকর্ষ ত্বরণের প্রভাবে বস্তুর ওজনের পরিবর্তন ব্যাখ্যা করতে পারব। আমাদের দৈনন্দিন জীবনে অভিকর্ষ ত্বরণের অবদান ব্যাখ্যা করতে পারব। ওজনহীনতা কি তা ব্যাখ্যা করতে পারব। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা ক্লাসের আলোচনাটি মনোযোগ সহকারে দেখি। সপ্তম অধ্যায় পৃথিবী ও মহাকর্ষ। পাঠ ৬ পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণ ও বস্তুর ওজন। আমরা জানি বস্তুর ওজন ওয়েট ডাব্লু সমান সমান এমজি, অর্থাৎ বস্তুর ওজন বস্তুর ভর এবং ওই স্থানের অভিকর্ষ ত্বরণের উপর নির্ভরশীল। যে সকল কারণে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন ঘটে সে সকল কারণে বস্তুর ওজনও পরিবর্তিত হয়। বস্তুর ওজন বস্তুর মৌলিক ধর্ম নয়, স্থানভেদে বস্তুর ওজনের পরিবর্তন হয়। যে সকল কারণে বস্তুর ওজনের পরিবর্তন হয় তা হল, প্রথম, ক, ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে। পৃথিবীর আকৃতি ও আহ্নিক গতির জন্য বিভিন্ন স্থানে বস্তুর ওজন বিভিন্ন হয়ে থাকে। আমরা চিত্রে একটি ভূগোলক দেখতে পাচ্ছি। ভূগোলকটিতে মেরু অঞ্চল দেখানো হয়েছে, উত্তর মেরু। এর পরের অংশে দেখানো হয়েছে ক্রান্তীয় অঞ্চল। তারপরে ভূগোলকের মাঝ বরাবর বিষুব অঞ্চল এবং পরবর্তীতে আবার ক্রান্তীয় অঞ্চল এবং পরের অংশে দক্ষিণ মেরু দেখানো হয়েছে। পৃথিবীর আকৃতির জন্য অভিকর্ষ ত্বরণের মান বিভিন্ন স্থানে বিভিন্ন রকম হয় এবং বস্তুর ওজনও বিভিন্ন রকম হয়ে থাকে।
পৃথিবী সুষম গোলক না হওয়ায় পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের সকল স্থান সমদূরে নয়। যেহেতু জি এর মান পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের উপর নির্ভর করে, তাই পৃথিবীর বিভিন্ন স্থানে জি এর মানের পরিবর্তন হয়। বিষুব অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ বেশি হওয়ায় জি এর মান সবচেয়ে কম, অর্থাৎ 9.78 মিটার পার সেকেন্ড স্কয়ার। সুতরাং বিষুব অঞ্চলে বস্তুর ওজন সবচেয়ে কম হয়। বিষুব অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে যত যাওয়া যায় ব্যাসার্ধ তত কমতে থাকে এবং জি এর মান বাড়তে থাকে। এর ফলে বস্তুর ওজনও বাড়তে থাকে। মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে কম হওয়ায় জি এর মান মেরু অঞ্চলে সবচেয়ে বেশি, 9.83 মিটার পার সেকেন্ড স্কয়ার। ফলে ওখানে বস্তুর ওজনও সবচেয়ে বেশি হয়। পৃথিবীর আহ্নিক গতির জন্য অভিকর্ষজ ত্বরণ বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে ক্রমশ বৃদ্ধি পায়। আমরা জানি আহ্নিক গতি হল পৃথিবী 24 ঘন্টায় একবার নিজ অক্ষে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে। এই গতির ফলে বস্তুর ওজন বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলে বৃদ্ধি পায়। যেহেতু অভিকর্ষজ ত্বরণের মান মেরু অঞ্চলে বৃদ্ধি পায়। ভূপৃষ্ঠ থেকে উচ্চতর কোনো স্থানে ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় অভিকর্ষজ ত্বরণের মানও তত কমতে থাকে। এর ফলে ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় বস্তুর ওজনও তত কমতে থাকে। এই কারণে পাহাড় বা পর্বত শীর্ষে বস্তুর ওজন কম হয়। পৃথিবীর অভ্যন্তরে কোনো স্থানে ভূপৃষ্ঠ থেকে যত নিচে যাওয়া যায় অভিকর্ষজ ত্বরণের মান ততই কমতে থাকে। এর ফলে পৃথিবীর অভ্যন্তরে যত যাওয়া যাবে বস্তুর ওজনও তত কমতে থাকে। এ কারণে খনিতে কোনো বস্তুর ওজন কম হয়। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান 0। সুতরাং পৃথিবীর কেন্দ্রে যদি কোনো বস্তুকে নিয়ে যাওয়া যায় তাহলে বস্তুটির উপর পৃথিবীর কোনো আকর্ষণ থাকবে না, অর্থাৎ বস্তুটি ওজন শূন্য হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পাঠ 7 ও 8 সম্পর্কে জানব। পাঠ 7 ও 8 লিফটে ও মহাশূন্যে ওজনের তারতম্য বা ওজনহীনতা। ওজনহীনতা হলো কোনো ব্যক্তি বা বস্তুর উপরে প্রতিক্রিয়া বল শূন্য হলে বস্তুটি ওজন শূন্য অনুভূত হয়, আর এই ওজন শূন্য অনুভূত হওয়ার ঘটনাকেই ওজনহীনতা বলে। ভূপৃষ্ঠে কোনো একটি নির্দিষ্ট স্থানে জি এর মান নির্দিষ্ট, ফলে সেখানে কোনো ব্যক্তি ওজনও নির্দিষ্ট। তা সত্ত্বেও সেখানে কোনো ব্যক্তি ওজনের ভিন্নতা অনুভব করতে পারেন এবং নিজেকে ওজনহীনও মনে করতে পারেন। আসলে ওজন আর ওজন অনুভব করা দুইটা কিন্তু এক কথা নয়। পৃথিবীতে কোনো ব্যক্তির উপর পৃথিবীর আকর্ষণ বল থাকবেই, ফলে তার ওজন থাকবেই, কিন্তু তিনি সেই ওজন অনুভব করবেন কেবলমাত্র তখনই যখন তার ওজনের সমান ও বিপরীতমুখী কোনো প্রতিক্রিয়া বল তার উপরে প্রযুক্ত হবে। যদি তার উপরে প্রতিক্রিয়া বল প্রযুক্ত না হয় সেক্ষেত্রে সে ওজনহীন অনুভব করবে, আর এটাই হলো ওজনহীনতা। আমরা যখন লিফটে চড়ে উঁচু দালানে ওঠানামা করি তখন আমাদের ওজনের তারতম্য অনুভব করি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকেই লিফটে ওঠানামা করেছো, তখন কিন্তু আমরা এই ওজনের
পার্থক্যটা বুঝতে পারি। আমরা যখন কোনো স্থির লিফটে দাঁড়াই তখন আমরা লিফটের মেঝের উপর আমাদের ওজনের সমান বল প্রয়োগ করি। লিফটও আমাদের উপর ওজনের সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল প্রয়োগ করে। আমরা আমাদের ওজনের অস্তিত্ব টের পাই। কিন্তু লিফট যদি উপরের দিকে উঠতে থাকে তখন স্থির অবস্থান থেকে উপরের দিকে যাত্রা করায় লিফটটির উপরের দিকে একটি ত্বরণ সৃষ্টি হয়। ফলে লিফটের সাপেক্ষে আমাদের ত্বরণ হয় জি এর চেয়ে বেশি। এই বর্ধিত ত্বরণের জন্য আমরা লিফটের উপর আমাদের ওজনের চেয়ে বেশি বল প্রয়োগ করি। তখন লিফটও আমাদের উপর বিপরীতমুখী প্রতিক্রিয়া বল প্রয়োগ করে এবং এই প্রতিক্রিয়া বল আমাদের ওজনের চেয়ে বেশি হয় এবং আমরা তখন নিজেদেরকে ভারী অনুভব করি। কিন্তু এরপর লিফট যখন সমবেগে উপরে উঠতে থাকে তখন তার কোনো ত্বরণ থাকে না। ফলে আমরা আর ওজনের চেয়ে বেশি অতিরিক্ত বল অনুভব করি না, কেবল ওজনটাই শুধু অনুভব করি। অপরদিকে লিফট যখন নিচে নামতে শুরু করে তখন স্থির অবস্থান থেকে একটি ত্বরণ সৃষ্টি হয় এবং লিফটের সাপেক্ষে আমাদের ত্বরণ জি এর চেয়ে কম হয়। এ কম ত্বরণ নিয়ে আমরা লিফটের উপর আমাদের ওজনের চেয়ে কম বল প্রয়োগ করি। ফলে আমরা হালকা বোধ করি, অর্থাৎ আমাদের ওজন কম মনে হয়। আবার লিফট যদি মুক্তভাবে নিচে পড়ে, অর্থাৎ লিফটেরও যদি ত্বরণ জি হয়, তবে লিফটের সাপেক্ষে আমাদের ত্বরণ হবে জি বিয়োগ জি, অর্থাৎ 0। ফলে আমরা লিফটের উপরে কোনো বল প্রয়োগ করব না, তখন লিফটও আমাদের ওজনের বিপরীতে আমাদের উপর কোনো প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে না এবং আমরা নিজেদেরকে ওজনহীন মনে করব। কোনো লিফটের কেবল বা দড়ি যদি ছিঁড়ে যায়, সেক্ষেত্রে লিফটটি অভিকর্ষের প্রভাবে নিচের দিকে পড়তে থাকে আর এই সময় এই অবস্থার উদ্ভব হয়। এই অবস্থায় যদি লিফটের ছাদ থেকে ঝুলন্ত বা লিফটে দাঁড়ানো কোনো ব্যক্তির হাতে ধরা স্প্রিং নেকটি থেকে একটি বস্তু ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে দেখা যাবে স্প্রিং নেকটির কাঁটা শূন্য দাগে অবস্থান করছে। আমরা জানি স্প্রিং নেকটি দিয়ে বস্তুর ওজন পরিমাপ করা হয়। যখন স্প্রিং নেকটিতে শূন্য দাগ দেখাবে তখন বস্তুটি ওজন শূন্য হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা একটি ভিডিও চিত্রের সাহায্যে বিষয়টি খুব ভালো করে বুঝে নেই। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন নামে পরিচিত উপগ্রহটি মানব সভ্যতার অন্যতম অর্জনগুলোর একটি। 1998 সালের নভেম্বর মাসে পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে নির্মাণ কাজ শুরু হওয়ার পর এই উপগ্রহটি গত প্রায় 22 বছর ধরে বিজ্ঞানীদের বিভিন্ন গবেষণায় সহায়ক ভূমিকা পালন করছে। পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে থাকা এই উপগ্রহটি ভূপৃষ্ঠ থেকে প্রায় 400 কিলোমিটার উপরে অবস্থান করে। তুলনার জন্য বলা যায় ভূপৃষ্ঠ থেকে চাঁদের দূরত্ব 3,84,000 কিলোমিটারেরও বেশি। 12,000 কোটি ডলারেরও বেশি ব্যয় নির্মিত এই উপগ্রহটি আধুনিক যুগের সপ্তাশ্চর্যের একটি আখ্যা দেওয়া যেতে পারে। ভূপৃষ্ঠে আমরা ঘন্টায় 100 মাইল গতিকেই দারুণ দ্রুত আখ্যা দিয়ে থাকি। আমাদের পরিচিত বাহনগুলোর মধ্যে ঘন্টায় 500 মাইল গতিতে উঠতে সক্ষম যাত্রীবাহী জেট আর ঘন্টায় প্রায় 2000 মাইল গতি অর্জনে সক্ষম পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের গতি সবচেয়ে বেশি। কিন্তু এসব গতি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের গতির কাছে একেবারেই তুচ্ছ। নাসার হিসেব অনুযায়ী গড়ে প্রতি 1.5 ঘন্টা বা 90 মিনিটে উপগ্রহটি একবার পৃথিবীকে কেন্দ্র করে পাক খায়। অর্থাৎ প্রতি সেকেন্ড উপগ্রহটির গতি দাঁড়াচ্ছে 5 মাইল বা 7.5 কিলোমিটার। তার মানে উপগ্রহটির গতি ঘন্টায় 17,000 মাইল বা 27,500 কিলোমিটারেরও বেশি। ভরবেগের নিত্যতা সূত্রের কারণে উপগ্রহে বসবাসকারী নভোচারীরা অবশ্যই তুমুল গতি উপলব্ধি করতে পারেন না।
কেননা উপগ্রহটির ভেতরে থাকা আর সবকিছুর মতো নভোচারীরাও সমান বেগে উপগ্রহটির সাথে ছুটে চলেছে। এই গতিতে পৃথিবীকে প্রদক্ষিণ করার ফলে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে বসবাসরত নভোচারীদের প্রতি 24 ঘন্টায় 16টি করে সূর্যোদয় এবং সূর্যাস্তের অনুপম সৌন্দর্য উপভোগের সুযোগ মেলে। পৃষ্ঠ থেকে 400 কিলোমিটার উচ্চতা শুনতে অনেক বেশি মনে হলেও অন্ধকার আকাশে দৃশ্যমান অন্যান্য বস্তুর তুলনায় তা একেবারেই নগণ্য। এ কারণে পৃথিবীর আকাশে দৃশ্যমান বস্তুগুলোর মধ্যে উজ্জ্বলতার হিসেবে চাঁদ এবং শুক্র গ্রহের পরে রয়েছে এই উপগ্রহটি। তাই উপযুক্ত পরিবেশে পৃথিবী থেকে খালি চোখেই এই উপগ্রহটি দেখা সম্ভব। আর হাতের নাগালে শৌখিন টেলিস্কোপ থাকলে তো কথাই নেই। অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ অনুযায়ী ঠিক কখন উপগ্রহটি আপনার মাথার উপর থাকবে তা জেনে নিতে পারেন নাসার এই ওয়েবসাইট থেকে। আর খালি চোখে দেখতে চাইলে সূর্যোদয়ের ঠিক আগের সময়টা সবচেয়ে উপযুক্ত। ওই সময় বাতাসে ধূলিকণার পরিমাণ সাধারণত কম থাকে। অবশ্যই পূর্বশর্ত হিসেবে আকাশটাকে মেঘমুক্ত থাকতে হবে। দীর্ঘ সময় এই উপগ্রহে বাস করা হলেও কেউই এখানে স্থায়ীভাবে বসবাসের জন্য আসেন না। এই নভোচারীদের আসা যাওয়ার কাজটি সম্পন্ন করা হয় পৃথিবী থেকে মহাকাশযান পাঠানোর মাধ্যমে। তাছাড়া উপগ্রহটিতে বসবাসরত নভোচারীদের রসদ সরবরাহের কাজটিও এইসব মহাকাশযানের মাধ্যমেই করা হয়। পৃথিবী পৃষ্ঠ থেকে উৎক্ষেপণের পর উপগ্রহটিতে পৌঁছতে মহাকাশযানগুলোর গড়ে 6 ঘন্টা সময় লাগে। একসাথে 6টি মহাকাশযান স্পেস স্টেশনটির সাথে সংযুক্ত হতে পারে। বর্তমানে পণ্য এবং নভোচারী পরিবহনের কাজে 4টি মহাকাশযান ব্যবহার করা হচ্ছে। সম্প্রতি নাসা এই সেবাটি দেয়া বন্ধ করে দেওয়ার পর ব্যক্তি মালিকানাধীন 2টি প্রতিষ্ঠান আর জাপান এবং রাশিয়ার জাতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের একটি করে মোট 4টি মহাকাশযানের মধ্যে ইলন মাস্কের স্পেস এক্স নির্মিত ড্রাগন এক্স মডেলের মহাকাশযানটি বিশেষভাবে উল্লেখযোগ্য। শিক্ষার্থীরা, তোমরা ভিডিও চিত্রটি নিশ্চয়ই সবাই খুব মনোযোগ সহকারে দেখেছো। তো শিক্ষার্থীরা, লিফটের মুক্তভাবে নিচে পড়া এবং মহাশূন্য যানে করে চাঁদকে বা পৃথিবীকে প্রদক্ষিণ করা এই দুটি ঘটনার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। মহাশূন্যচারীরা মহাকাশ যানে করে পৃথিবীকে একটি নির্দিষ্ট উচ্চতায় বৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করে থাকেন। এই বৃত্তাকার গতির জন্য মহাশূন্য যানের দেয়ালের সাপেক্ষে মহাশূন্যচারীর ত্বরণ শূন্য হয় এবং মহাশূন্যচারী মহাশূন্য যানের দেয়াল বা মেঝেতে কোনো বল প্রয়োগ করেন না। ফলে তিনি তার ওজনের বিপরীত কোনো প্রতিক্রিয়া বলও অনুভব করে না। তাই তিনি ওজনহীনতা অনুভব করেন। এ অবস্থায় মহাশূন্য যান থেকে কোনো বস্তুকে ছেড়ে দিলে তা পড়ে যায় না। গ্লাসের পানি উপর করলেও পড়বে না, অর্থাৎ সবকিছুই ওজনহীন মনে হবে। কিন্তু প্রকৃতপক্ষে কোনো কিছুই ওজনহীন হয় না, কেননা ওই অবস্থানেও মহাশূন্যচারীর ভর আছে। ওই স্থানে অভিকর্ষজ ত্বরণ জি আছে। ফলে পৃথিবীর আকর্ষণ তথা ওজন আছে। কেবল মহাশূন্য যান জি ত্বরণে গতিশীল হওয়ার কারণে এ আপাতত ওজনহীনতার উদ্ভব হয়। যদি ওই স্থানে মহাকাশ যানে মহাশূন্য যান বৃত্তাকার পথে প্রদক্ষিণ না করে কিংবা পৃথিবীর দিকে মুক্তভাবে না পড়ে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, তাহলে কিন্তু মহাশূন্যচারী অবশ্যই তার ওজন টের পাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অধ্যায় 7 পৃথিবী ও মহাকর্ষ এ অধ্যায়ের পাঠ 6 থেকে 8 সম্পর্কে জানলাম। চলো শিক্ষার্থীরা, আমরা এ অংশ থেকে একটি নমুনা সৃজনশীল প্রশ্ন সম্পর্কে জেনে নেই। সৃজনশীল প্রশ্নের উদ্দীপকটি লক্ষ্য করো। 50 কেজি ভরের রাকিব লিফট দিয়ে ওঠানামা করার সময় নিজেকে কখনো ভারী কখনো হালকা অনুভব করল। লিফটটি 2.8 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে ওঠানামা করে। ক নম্বর প্রশ্ন হচ্ছে, বিষুবীয় অঞ্চলে 1 কেজি ভরের বস্তুর ওজন কত? অনুধাবন প্রশ্ন, বস্তুর ওজন স্থান নিরপেক্ষ নয়, ব্যাখ্যা করো। গ নম্বর প্রশ্ন, প্রয়োগমূলক প্রশ্ন, লিফট দিয়ে নামার সময় রাকিবের ওজন কত হবে নির্ণয় করো। শেষ প্রশ্ন, বিশ্লেষণমূলক প্রশ্ন, লিফট দিয়ে নামার সময় রাকিব
যত ওজন হারাবে উপরে ওঠার সময়ও কি একই ওজন বৃদ্ধি পাবে? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা করো। শিক্ষার্থীরা, আমরা সৃজনশীল প্রশ্নটির উত্তর শিখে নেই। জ্ঞানমূলক প্রশ্নটির উত্তর হলো, বিষুবীয় অঞ্চলে 1 কেজি ভরের বস্তুর ওজন হবে 9.78 নিউটন। খ নম্বর প্রশ্ন, অনুধাবন প্রশ্নটির উত্তর হবে, বস্তুর ওজন বস্তুর মৌলিক ধর্ম নয়। বস্তুর ওজন নির্ভর করে অভিকর্ষ ত্বরণের উপর। যেসব কারণে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন ঘটে সেসব কারণে বস্তুর ওজনও পরিবর্তিত হয়। ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় বস্তুর ওজন তত কমতে থাকে। পৃথিবীর কেন্দ্রে ওজন শূন্য হয় কারণ কেন্দ্রে কোনো আকর্ষণ বল কাজ করে না। কোনো বস্তুর ওজন পৃথিবীর কেন্দ্র থেকে তার দূরত্বের উপর নির্ভর করে, তাই বস্তুর ওজন স্থান নিরপেক্ষ নয়। পরের প্রশ্ন, রাজীবের ভর m = 50 কেজি, অভিকর্ষ ত্বরণ g = 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার, লিফটের ত্বরণ a 2.8 মিটার/সেকেন্ড স্কয়ার। লিফট দিয়ে নামার সময় রাকিবের ওজন হবে w = m × g - a। m এর আমরা মান বসাই, m এর মান ছিল 50, g এর মান ছিল 9.8 মাইনাস a এর মান ছিল 2.8। তাহলে ক্যালকুলেশনে আমরা উত্তর পাই 350 নিউটন। তাহলে লিফট দিয়ে নামার সময় রাকিবের ওজন হবে 350 নিউটন। পরের প্রশ্ন, ঘ নম্বর প্রশ্নের সমাধান দেখে নেই। ঘ নং প্রশ্নে প্রথমেই উদ্দীপকে দেয়া আছে রাকিবের ভর m = 50 কেজি, অভিকর্ষ ত্বরণ g = 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার। স্থির অবস্থানে রাকিবের ওজন হবে w = mg। 50 × 9.8 = 490 নিউটন। লিফট দিয়ে উপরে ওঠার সময় অভিকর্ষ ত্বরণের সাথে লিফটের ত্বরণও যোগ হবে, কারণ লিফটে দাঁড়ানো রাকিব যে বল প্রয়োগ করছে লিফট তার সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করছে, তাই লিফটের ত্বরণ a = 2.8 মিটার/সেকেন্ড স্কয়ার। লিফট দিয়ে উপরে ওঠার সময় রাকিবের ওজন হবে w = m × g + a = 50 × 9.8 + 2.8 নিউটন = 630 নিউটন। লিফট দিয়ে উপরে ওঠার সময় রাকিবের ওজন হবে 630 - 490 নিউটন = 140 নিউটন। বেশি বলে মনে হবে। আমরা গ থেকে পাই লিফট দিয়ে নামার সময় রাকিবের ওজন ছিল 350 নিউটন, আর লিফট দিয়ে নামার সময় রাকিবের ওজন 490 - 350 নিউটন = 140 নিউটন। কম বলে সে এই ওজন মনে করবে। অর্থাৎ লিফট দিয়ে নামার সময় রাকিব যত ওজন হারাবে উপরে ওঠার সময়ও একই ওজন বৃদ্ধি পাবে। শিক্ষার্থীরা, এখন আমরা পার্ট 6 থেকে 8 এই অংশ থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর শিখে নেব। প্রথম বহুনির্বাচনী প্রশ্ন, কোথায় পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে কম? অপশন ক পৃথিবীর কেন্দ্রে, খ বিষুবীয় অঞ্চলে, গ ক্রান্তীয় অঞ্চলে, ঘ মেরু অঞ্চলে। এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে?
সঠিক উত্তর হবে ঘ, মেরু অঞ্চলে। দ্বিতীয় বহু নির্বাচনী প্রশ্ন, 1 কেজি ভরের কোনো বস্তুর বিষুবীয় অঞ্চলে ওজন কত? অপশন ক 9.83 নিউটন, খ 9.78 নিউটন, গ 9.87 নিউটন, ঘ 9.63 নিউটন। তাহলে এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে খ 9.78 নিউটন। পরের বহু নির্বাচনী প্রশ্নটি হল, পৃথিবীর পৃষ্ঠে একটি বস্তুর ওজন 98 নিউটন হলে পৃথিবীর কেন্দ্রে ওই বস্তুর ভর কত হবে? অপশন ক 98 নিউটন, খ 98 কেজি, গ 10 কেজি, ঘ 0 কেজি। সঠিক উত্তর হবে গ 10 কেজি। পরের বহু নির্বাচনী প্রশ্নটি হচ্ছে, 5 কেজি ভরের বস্তুর ক্রান্তীয় অঞ্চলে ওজন কত হবে? অপশন ক 48.9, খ 48.95, অপশন গ 49.15, অপশন ঘ 49.05। তাহলে এই চারটি অপশনের মধ্য থেকে সঠিক উত্তর হবে 48.95। পরের বহু নির্বাচনী প্রশ্নটা হলো, 100 কেজি ভরের বস্তুর ওজন পৃথিবীতে কত? ক অপশন 0 নিউটন, খ অপশন 9.8 নিউটন, গ অপশন 10 নিউটন, ঘ অপশন 980 নিউটন। তাহলে বস্তুর ওজন পৃথিবীর কেন্দ্রে, তো পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন আমরা জানি 0 হয়ে থাকে, কারণ সেখানে অভিকর্ষ ত্বরণের মান 0। তাই 100 কেজি ভরের বস্তুর ওজন হবে ক অপশন 0 নিউটন। পরের বহু নির্বাচনী প্রশ্নটি হল, অভিকর্ষ ত্বরণের মান নিচের কোনটির উপর নির্ভর করে? অপশন ক বস্তুর ভরের উপর, অপশন খ তাপমাত্রার উপর, অপশন গ অবস্থানের উপর, অপশন ঘ বস্তুর উপাদানের উপর। তাহলে সঠিক উত্তরটি হবে অবস্থানের উপর। পরের বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখে নেই। ভূপৃষ্ঠ থেকে পর্বত চূড়ায় কোনো বস্তুর ওজনের কি পরিবর্তন হবে? অপশন ক সমান হবে, অপশন খ কম হবে, অপশন গ বেশি হবে, ঘ অপশন 6 ভাগের 1 ভাগ হবে। তাহলে এই চারটি অপশন থেকে সঠিক উত্তর হবে খ কম হবে। পরের প্রশ্ন, আমরা কখন নিজেকে ওজনহীন মনে করব? অপশন ক লিফট উপরের দিকে যাত্রা করলে, খ অপশন লিফট সমবেগে উপরের দিকে উঠলে, গ অপশন লিফট নিচের দিকে নামতে থাকলে, ঘ অপশন লিফট মুক্তভাবে নিচে পড়লে। তাহলে আমরা কখন ওজনহীন মনে করব? উত্তর হবে ঘ লিফট মুক্তভাবে নিচে পড়লে। পরের প্রশ্ন হচ্ছে, লিফট যখন অভিকর্ষ ত্বরণের সমান ত্বরণে নিচের দিকে নামে তখন লিফটের আরোহীর ওজন কি হয়? অপশন ক বৃদ্ধি পায়, খ অপশন হ্রাস পায়, গ অপশন অপরিবর্তিত থাকে, ঘ অপশন 0 হয়। তাহলে সঠিক উত্তরটি হবে 0 হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ক্লাসটি নিশ্চয়ই খুব মনোযোগ সহকারে লক্ষ্য করেছো। তো শিক্ষার্থীরা, তোমরা আজকের ক্লাসটি কেমন পড়া শিখলে, কি বুঝলে, চলো তা যাচাই করি। শিক্ষার্থীরা, তোমাদের জন্য পাঠ মূল্যায়নের প্রথম প্রশ্ন হচ্ছে, বিষুব অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান কত? ঠিক বলেছ, বিষুব অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান হলো 9.78 মিটার পার সেকেন্ড স্কয়ার। তোমাদের জন্য পরবর্তী প্রশ্ন, বস্তুর ওজন সবচেয়ে বেশি হয় কোথায়? বস্তুর ওজন সবচেয়ে বেশি হয় মেরু অঞ্চলে। পরের প্রশ্ন, পৃথিবীর কেন্দ্রে
বস্তুর ওজন শূন্য হয় কেন? সবাই মনে করতে পারছো নিশ্চয়ই? হ্যাঁ, ঠিক বলেছ। পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য হয় কারণ পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মানও শূন্য। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য শেষ প্রশ্ন হচ্ছে, ওজনহীনতা কি? হ্যাঁ, ওজনহীনতা হলো কোনো বস্তুর উপর প্রতিক্রিয়া বল শূন্য হলে বস্তুটি ওজন শূন্য অনুভূত হওয়ার ঘটনাকে ওজনহীনতা বলে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই খুব সুন্দর করে পড়াটি বুঝতে পেরেছো, এর জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের জন্য বাড়ির পড়া থাকবে এবং বাড়ির কাজ থাকবে। তোমাদের পড়া থাকবে অধ্যায় 7 পৃথিবী ও মহাকর্ষ, এই অধ্যায় থেকে পাঠ 6 থেকে 8 পর্যন্ত, এবং তোমাদের এই অংশের বাড়ির কাজ থাকবে, বাড়ির কাজ 11 নাম্বার SW11। এখানে তোমরা 3টি অনুধাবন প্রশ্নের উত্তর লিখে দেখাবে। অনুধাবন প্রশ্ন 3টি হলো: 1 নাম্বার, ওজনহীনতা বলতে কি বুঝো? 2 নাম্বার প্রশ্ন, বস্তুর ওজন স্থান নিরপেক্ষ নয়, ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন হচ্ছে, লিফট যখন নামতে শুরু করে তখন আমাদের ওজন কম মনে হয় কেন? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকবে। ক্লাস শেষে তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।